সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজ আলোচনার বিষয় রেখেছি রাজনীতির অলিগলি ও রাজনৈতিক বোঝাপড়া, এবং এই শিরোনামে আজকে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন কামরুজ্জামান রতন এমপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তিনি যুক্ত আছেন আমার সাথে। আমার সাথে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, রাজনীতি বিশ্লেষক, তিনি আমার সাথে যুক্ত আছেন MA আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আমি তিনজনকেই স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। যেহেতু রাজনীতির অলিগলি এবং রাজনৈতিক বোঝাপড়া এই বিষয়টি নিয়ে কথা বলছি, আমি একটু আজকের আলোচনাটা MA আজিজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজনীতির অবস্থা, বাংলাদেশের ঠিক রাজনীতির এই মুহূর্তের যে অবস্থা, সেটির যদি মূল্যায়ন করতে চাই বা সেটির যদি অবস্থান জানতে চাই আপনার কাছ থেকে, আপনি কি বলবেন কেমন চলছে বাংলাদেশের রাজনীতি? ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আসলে রাজনীতিবিদরা মূল্যায়নটা জানে, রাজনীতির অলিগলি চেনে। আমি তো আর রাজনীতির অত অলিগলি চিনি না, কিন্তু সামগ্রিকভাবে বিশ্লেষণ করতে আমরা তো বিশ্লেষণ করতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছি যেটা হচ্ছে, ধরেন এখন সংসদ যেটা আছে, এখন তো সংসদ নির্বাচন হয়েছে, সংসদ আছে, সেখানে একটা বিরোধী দল আছে, সরকারি দল আছে, সরকার 2/3 মেজরিটি নিয়ে আছে। কিন্তু আমি বিরোধী দল কিন্তু এখনো বুঝতে পারিনি তারা কি চায়, কি করতে চায়, আমার কাছে পরিষ্কার না। কারণ বিরোধী দল, যেমন ধরেন মার্কিন বাণিজ্য চুক্তি হলো যেটা, সেখানে কিন্তু জামাতের আমির বলে দিল যে এটা পরিস্থিতি বুঝে আমাদের চিন্তা করতে হবে। তো এটা পরিস্থিতি বুঝতেছে। তো বাণিজ্য চুক্তি যেটা হলো সেটার ব্যাপারে তো ধরেন যুক্তরাষ্ট্রেরই সুপ্রিম কোর্ট এটা নাকচ করে দিছে, ইউরোপীয় ইউনিয়ন নাকচ করে দিছে, এবং এই চুক্তিতে যা আছে আমাদের স্বার্থের পক্ষে কমই আছে। তো সুতরাং এ ব্যাপারে তো বিরোধী দল কথা বলা উচিত ছিল, বলে নেই। আবার কোনো কিছু হলেই বলে যে তারা মাঠে চলে যায়। হ্যাঁ, ওয়াকআউট করার বিধান আছে, শান্তিপূর্ণ মিছিল মিটিং করবে, সেটাও ঠিক আছে। কিন্তু ধরেন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন করলো, তখন তো জামাত ইসলাম বসেছিল, অর্থাৎ তারা তখন সুখ সুখ লাগছে। হ্যাঁ, এখন যে আইনটা হলো, এখন বাইরে যাক, আন্দোলন করুক। এখন আন্দোলন গত 4 তারিখে একটা মিছিল উত্তর গেট থেকে বার করছে, কাকরাইল পর্যন্ত শান্তিপূর্ণভাবে গেছে, শান্তিপূর্ণভাবে আসছে, মিছিল করুক, মিটিং করুক, কোনো সমস্যা না। যদি ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, এই আইনটা প্রয়োগ হতে পারে না? প্রয়োগ হতে পারে তো। আবার ধরেন আওয়ামী লীগ ফেরত আসলো 10 বছর পরে, 100 বছর পরে, আওয়ামী লীগ এসে যদি বিএনপিকে নিষিদ্ধ করে দেয়, তো অর্থাৎ এই ধরনের ব্ল্যাঙ্কেট আইন, যেটা বলে ওপেন এন্ডেড আইন, এটা করা ঠিক হয় না এই সংসদে। সেখানে এনসিপি অবশ্য এই আইনের বিরোধিতা করে বাইরে এসেছিল, কিন্তু জামাত ইসলাম তো বসেছিল। এখন জামাত ইসলামের কি আসলে বসে থাকার কথা না? কারণ জামাত ইসলামও তো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে গেছে, তারাও তো নিষিদ্ধ ছিল। 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো বহাল আছে। সব সরকারের এই আইনটা পছন্দ। আপনার 15ই আগস্টের পরিবর্তনের পরে মোস্তাকের সময় যে জেলখানা ভরে গেছিল, তার 80% ছিল এই 1974 সালে তাদেরই করা 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে। অর্থাৎ ওটা ডিটেনশন দেওয়া যায়, ডিটেনশন দিলে ওটা কোর্টেও আর অ্যাপিয়ার করা যায় না, কোর্টও হিয়ারিং দেয় না। তো সুতরাং এই ধরনের, এটা তো গণতন্ত্র, আমরা গণতান্ত্রিক যাত্রা তো শুরু করেছি, গণতন্ত্রে এই ধরনের আইন এটা কিন্তু গ্রহণযোগ্য না। সুতরাং আমি মনে করি যে বিরোধী দল এবং সরকারি দল, আমার কাছে কেন যেন মনে হয় কুসুম কুসুম মিল রেখেই চলতেছে। এই কথাটি আপনি আরেকদিনও বলেছিলেন, এবং আমি আপনাকে কথা দিয়েছিলাম যে এখান থেকে আপনার সাথে আমি আলোচনা শুরু করব, যে এই যে বিরোধী দল এবং সরকারি দল যে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক কিংবা তাদের যে অবস্থান আমরা অধিবেশনে দেখেছি বা সংসদে দেখেছি, সেটি আসলে এক ধরনের মানে লোক দেখানো ঝগড়া, এমনটা আপনি বলতে চেয়েছিলেন এবে আজিজ। আমি একটু চলে যেতে চাই, যে আসলে সংসদে বসে তারা কি আসলে ওই মন মানসিকতা নিয়েই বসে যে আসলে এই যে কুসুম কুসুম একটা সম্পর্ক বা কুসুম কুসুম একটা ঝগড়া ঝাঁটি বিতর্ক, তর্ক বিতর্ক এবং বিভিন্ন চুক্তি সম্পর্কে বিরোধী দল যদি কথা না বলে তাহলে সরকার কেন চুপ আছে? আমি একটু কামরুজ্জামান রতন এমপি আপনার কাছে জানতে চাই, সরকার কেন এই বিষয়টিতে, মার্কিন চুক্তির এই বিষয়টি নিয়ে চুপ?
আপনি সহ আমার সহ-আলোচক, বিশেষ করে আমার সিনিয়র সাংবাদিক আজিজ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ দেব এই কারণে, অনুষ্ঠানের যে আজকের নামকরণ অলিগলি এবং রাজনীতির বোঝাপড়া। আজিজ ভাই বললেন শুরুতে উনি তো রাজনীতি করেন না, অলিগলিও চিনেন না, কিন্তু রাজনীতিবিদরা কে কোথায় যায় ওইটার খবর কিন্তু ঠিকই রাখেন। তো সুতরাং রাজনীতিবিদরা অলিগলি বা সংসদে যেখানে কুসুম কুসুম বিরোধিতা করে, আর সত্যিকার অর্থে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, বা আসলে যদি সরকারের গলতি কিছু থেকে থাকে ওইখানে যদি আপনারা টুটি চেপে না ধরেন, তাহলে তো আজিজ ভাইয়ের যে সুনাম, দক্ষতা এবং যে ধীরতা এবং সত্য মনোভাব নিয়ে উনি যে এরকম জাতির সামনে কথা বলেন, তাহলে তো ওনার নামের সুবিচার তো ওনারই করা হলো না। যাই হোক, কথাগুলো আপনি যেটা প্রাসঙ্গিকভাবে যেটা আপনি বলছেন, সরকার কাজ করে যাবে, বিরোধী দল যৌক্তিক এবং গঠনমূলক সমালোচনা করবে এবং সরকারের ভুল ধরিয়ে দিবে। এইটাই হলো রাজনীতি, এটাই হলো রাজনীতির সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এখানেই। তো আমি বিরোধী দলকে কখনোই ব্যক্তিগতভাবে, আমি সংসদের উপলব্ধি থেকে বলছি, সংসদের উপলব্ধিতে কখনই মনে হয় না, এবং এটাকে আমি দ্ব্যর্থহীন মানে ভাষায় বলি যে আজকে এত বছর পর জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আজকে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে ওনার যে পথ চলাটা শুরু হলো, এখানে জামাতে ইসলাম প্রথম থেকে তাদের যে মনোভাব, আমি এখানে বলে আমাদের সম্পর্কের চিত্র ওই পর্যায়ে আমি নিয়ে যেতে চাই না, বা ফারাকটা ওই পর্যায়ে আমি নিয়ে যেতে চাই না। জাতীয়তাবাদী দল যা করেনি, তারেক রহমান যা করেনি, সেই না করা কাজগুলো কিন্তু এআই দিয়ে হোক, বিভিন্নভাবে হোক, জাতীয়তাবাদী দলকে মেলাইন করতে চেয়েছে, তারেক রহমানকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। সুতরাং আজিজ ভাই, জামাতে ইসলাম যেটা সত্য সেটা নিয়ে কথা বলে, সেটা আমরা ওই ডু এগ্রি। যেটা করে নাই, চিন্তাই করে না, ওইটাও কিন্তু দায়ভার তারেক রহমান এবং জাতীয়তাবাদী দলের উপর যেখানে দিচ্ছে। সুতরাং সেখানে কুসুম কুসুম বিরোধিতার প্রশ্নে ওঠে না। আমি মনে করি জামাতে ইসলাম এবং এনসিপিরা সত্য এবং জাতিকে গণতন্ত্র এবং গণতন্ত্র বিকাশের জন্য রূপান্তরিত বাংলাদেশ যেটা তারেক রহমান চাচ্ছে, তার কাজের মধ্যেও যদি কত সাজেশনস লাগে এবং তার পথ চলাটাকে সহজ করে দেওয়ার জন্য, এগিয়ে দেওয়ার জন্য মনোভাব বিরোধী দল পোষণ করে, ওইটাকে কুসুম কুসুম বিরোধিতা বলা যাবে না। আপনি দেখেন, যখন তেলের সংকট হলো ওরা এগিয়ে আসছে, এবং আমি মনে করি এই মনোভাবটা আজকে যদি অন্য কেউ যদি রাষ্ট্র ক্ষমতা, এনসিপিরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেত, এই জাতীয় দলের তো সমর্থন লাগতো। তো সুতরাং রাষ্ট্র দায়িত্বে নেয়া, ধ্বংসস্তূপের উপর তো বাংলাদেশটা দায়িত্ব নিয়েছে, এটা কারোর জন্য কিন্তু এত সহজ না। একটা চ্যালেঞ্জ, এই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলায় দেশটাকে একটা চ্যালেঞ্জ, খুবই চ্যালেঞ্জ, এবং এইটা পরস্পরের মধ্যে আলমগীরও সেদিন বলেছেন, এবং এইটা আমার তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তার চেয়ারকে স্পর্শ করে উনি বলেছেন যে এই চেয়ারটা খুবই গরম। নিশ্চয়ই এই 3 মাসে দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু বাস্তবতা নিরিখে কিন্তু এই কথাটা বলেছেন। আরেকটা আমরা খুব এটা উল্লেখযোগ্য, স্বাধীনতার এই 54 বছর পরে কোন সরকারের বিরুদ্ধেই কিন্তু কেউ ছায়া মন্ত্রিসভা গঠন করেনি। এইটাও কিন্তু আরেকটা কিন্তু সরকারকে সঠিক পথে রাখা বা সরকারের ভুলগুলো সার্বিকভাবে একটা মূল্যায়নের মধ্যে দিয়ে অবজারভেশনে রাখার জন্য এটা একটা ভালো উদ্যোগ, এটা আমরা স্বাগতম জানাই। সুতরাং আজিজ ভাই আমাদেরকে কুসুম কুসুম বিরোধিতার অভিযোগ, এটা আসলে সত্য নয়, এটা সর্বাঙ্গে মানে সর্বতোভাবে এটা সত্য নয়। আমি আরেকটু যুক্ত করতে চাই, সেটা হলো যে মঙ্গলবার 12 মে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মশালা উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেখানে বেশ কিছু মানে গুরুত্বপূর্ণ মতামত বা বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কি কি হলো, কি বিষয়গুলো এলো, কি ধরনের বার্তা ছিল, একটু যদি আজকে বলতেন। আপনি তো এখন সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন। আমার দীর্ঘদিনের একটা প্রাণচাঞ্চল্য, আমার শিক্ষা জীবনের এবং বিভিন্ন সংগ্রামের 90 থেকে যে আমাদের ইতিহাসটা, এই বিশ্ববিদ্যালয়ে যখন আজকে একটা উছিলা করে গেলাম, যেহেতু তারেক রহমান আজকে এই একটা কর্মশালায়, ইউজিসি একটা যে কর্মশালা হলো, ওখানে তো আমরা গেলাম। তো ওটা যাওয়ার উনি যে শিক্ষা এবং এই শিক্ষাকে বিশ্বায়নের যুগে এর মানকে বিশ্বায়নের অন্ততপক্ষে আমরা একটা এমন একটা কন্টেস্টে বা এমন একটা প্রতিযোগিতা থাকতে চাই যেটা আসলেই শিক্ষার মান নিয়ে উনি কিন্তু কথা যতটুকু না বলেছেন। শিক্ষা বাংলাদেশের, আমরা আগে বলতাম প্রাচ্যের এক্সপোর্ট মানে অক্সফোর্ড, তারেক রহমান কিন্তু স্বীকার করেছেন যেই ল্যাঙ্গুয়েজটা আমরা ব্যবহার করি, আসলে বিশ্বের প্রতিযোগিতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নিয়ে
আমরা আসলে কিন্তু ওই জায়গাটায় নেই বলতে দ্বিধা তিনি নেই। রাজনীতিকের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। না, এখানে প্রধান কারণ হিসেবে শিক্ষার পাশাপাশি কিন্তু দক্ষতা না থাকলে যেরকম একটা মানুষ তার নিজেকে মানে তুলে ধরতে পারে না এবং বিশ্বের প্রতিযোগিতায় ধরুন বিদেশে চাকরি করতে যাবে, তবে উনি একটা কথা বলেছেন যে আমার এই মেধাটা যেন পাচার হয়ে না যায়। শিক্ষার জন্য ধরুন আমরা মেধা প্রতিযোগিতায় তারা শিক্ষা অর্জনের জন্য বিদেশ যাবে, যেটা মালয়েশিয়াতে আমরা দেখি 100% যারাই ওখানে শিক্ষা গ্রহণের জন্য যাবে তাদের ম্যান্ডেটারি বাংলাদেশে মানে মালয়েশিয়াতে এসে তার চাকরি, তার মেধাটাকে এই দেশকে সার্ভ করতে হবে। তারেক রহমানের যে বার্তাটা হলো যে আমাদের মান নিয়ে উনি কিন্তু অকপটে স্বীকার করেছেন আমাদের মানের ক্ষেত্রে এবং বিভিন্ন কারিগরি এবং আজকের বিশ্বের কন্টেস্টে যতগুলো ডিপার্টমেন্ট নিউলি আমাদের যারা মানে এই আবিষ্কার হয়েছে আমাদের মেধার ক্ষেত্রে সবগুলো জায়গা ওপেন ছাত্রদের মতামত নিয়েছেন। বিশ্বাস করুন আজকে তারেক রহমান রেজিস্টার বিল্ডিং থেকে পরবর্তী মধ্যকুণ্ডে নিজে পায়ে হেঁটে যে আসছেন সাধারণ ছাত্রছাত্রী এটা খুবই উপভোগ করেছেন এবং বিশেষ করে উনি যেভাবে প্রশ্নোত্তরের উত্তরগুলি উনি দিলেন ওই পর্বে উনি তো বলেছেন আমার জরুরি কাজ না থাকলে আমি আরো শুনতাম। এই যে একটা প্রাণবন্ত এবং সবাইকে আপন করে নেওয়ার যে ওনার মনোভাবটা, এটা শিক্ষা ক্ষেত্রে আমি মনে করি উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আজকে খুবই ইন্সপায়ার্ড হয়েছে এবং এইটা তারেক রহমানের উদ্যোগকে ব্যক্তিগতভাবে আমি খুব নিজেকে স্যাটিসফাইড মনে করেছি এবং খুব এনজয় করেছি। হ্যাঁ, মানে একেবারেই আমরা দেখেছি যে মানে কোন রকমের অনেক বেশি আয়োজন আমরা বিভিন্ন মাধ্যমে দেখলাম যে প্রধানমন্ত্রী একেবারে ছাত্রদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন, মানে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে না। আজকে তো ওনাকে তো প্রধানমন্ত্রী মনে হয়নি, প্রোটোকলও ছিল না আজকে সেভাবে। উনি একটা প্রসেশনকে লিড দিচ্ছেন এরকমই ওনার মনোভাবটা এবং সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে উনি ওইটাকে কিন্তু মানে বাহ্যিক কোনো চাকচিক্য বহির্ভূত ভাবে তিনি ছাত্রদের সাথে দেখা করতে গিয়েছিলেন। আমি আবারও ফিরবো কামরুজ্জামান রতন এমপি আপনার কাছে। আমি একটু চলে যেতে চাইছি ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার আপনার কাছে। 2.5 মাসের কিছু বেশি হলো সরকারের বয়স, সমালোচনার সময় হয়তো বা এখনো আসেনি, অনেকেই তাই বলেন, কিন্তু তারপরও যদি আমি সরকারের পুরো কর্মকাণ্ডকে বা কর্মপ্রক্রিয়াকে বা তার নেয়ার পদক্ষেপকে মূল্যায়ন করতে যাই বা বিশ্লেষণ করতে যাই, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত আলোচকবৃন্দকে, দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। আসলে অলরেডি আজিজ ভাই আর রতন ভাই বক্তব্য দেওয়ার পরে মানে আমি কোন বিষয়ে বলবো, কারণ তিনটা জিনিস চলে আসছে। একটা হলো যে ট্রেড নিয়ে চলে আসছে, শুধুমাত্র ইউএসএ ট্রেড দেখা হচ্ছে, এটা নিয়ে বলতে যখন মন ঠিক করলাম তখন চলে আসলো পার্লামেন্টের কিছু বিষয়, পার্লামেন্টের বিষয়ের পরে চলে আসলো আবার আরেকটা ওই যে শিক্ষা মেধা পাচার যেন না হয়। এখন কোনটাই বলবো আমি রিয়েলি একটু কনফিউজ। আপনি আপাতত সরকারের কর্মকাণ্ডকে মূল্যায়ন করুন। নাম্বার 1 আমি এক লাইন করে সবই বলি যেহেতু ইচ্ছা করেছিলাম। ট্রেড শুধু আমেরিকাটা আলোচনা হচ্ছে। আমেরিকা আমরা যদি ব্যালেন্স দেখি আমাদের আমেরিকার থেকে আমরা মানে এক্সপোর্ট করেছি $8.4 বিলিয়ন আর আমরা ওদের থেকে কিনেছি 2.2। কি কারণে ইম্পোজ করেছিল, যদিও কেসে হেরে গেছে সেটা অন্য কথা। এখানে ওরা ট্রাম্প যেটা এনেছিল যে গ্যাপ হবে যে 6 এটাকে পার্সেন্টেজগুলো 74%, আমাকে 2 দিয়ে ভাগ দিলে 37%, আমাদের 35 করে দিয়েছিল। তারপরে বিশেষ কারণে বাংলাদেশের প্রতি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কিছুটা কাজ যে করে নেই তা না, 35-এর থেকে আমরা 20-তে নেমে এসেছি এবং এরিয়ার সবাই কিন্তু মোটামুটি ভাবে ইভেন ভিয়েতনামও 20%, শুধু পাকিস্তান 19%, আর ওদিকে চায়না আর ইন্ডিয়াকে একটু ব্যাপকভাবে অনেক বেশি দেওয়া হয়েছিল। শুধু আফগানিস্তান যেহেতু তারা অনেক বোমিং করেছে ওখানে অনলি 15% করেছেন। ঠিক আছে, এটা আমি পরে বললাম। আচ্ছা, আমরা কি অন্যান্য ট্রেডগুলো দেখছি? ইন্ডিয়ার সাথে আমাদের কি ট্রেড হয়? ইন্ডিয়ার সাথে মানে অফিসিয়াল হয় $14 বিলিয়ন জিনিস আমরা কিনি, আমরা $2 বিলিয়ন জিনিস ওখানে দেই। গ্যাপ হলো অফিসিয়ালি 12%। এখানে এটা আসলে যে কত পার্সেন্ট এটা আনবিলিভেবল। তাহলে আমরা শুধু আমেরিকা তো আমার থেকে জিনিস কিনে, সুতরাং আমরা সবগুলো জিনিস বিচার করব। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের বাণিজ্যিক যে লিডার, তারা দেখবে যে কিভাবে কোথায় ব্যালেন্স করে চলতে হবে। বাণিজ্যটা তো একটা অস্ত্র দুনিয়াতে, আমাদের সেটা ইউজও করতে হবে। কারণ আমাদের হচ্ছে যে এই চুক্তিটি আসলে একেবারে জনস্বার্থ বিরোধী, মানে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটা চুক্তি। না, সেটা আমাদের লোক আছে সেটা বিচার করে দেখবে, কারণ আমরা তো এখন পর্যন্ত ইউএস দ্বারা বেনিফিটেড। তারপরে আমরা এটা কন্ট্রোল করব কি করা যায়। আচ্ছা, আর আমাদের যে একাই করেছে তা না,
আমরা তো শেষ হয়ে যাবো, এবার ব্যবসায়ীরা বলছে একদম শেষ হয়ে গেল, এরকম 40 বছর ভিতরে এরকম হয় নাই। আজাদ সাহেব অনেকেই বলছে এই কথা, কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, আমরা তো ব্যালেন্সে দেখলাম আমি ইন্ডিয়ার প্রজেক্ট আমার এখানে চলে আসবে, কারণ ওদের এত বেশি ট্রেড মানে ইম্পোজ করেছে। চায়নার অবস্থা সেম, চাইনিজ কোম্পানিগুলো অলরেডি আসা শুরু করেছিল এখানে, এই অবস্থা। তো শুধু আমাদের তো লস ছিল না, রিলেটিভলি চিন্তা করবে যে আমাদের উপর আশেপাশের উপর কি পরিমাণ হলো, আশেপাশের উপর যদি বেশি হয় তখন আমরা অটোমেটিক্যালি বেনিফিটের উপর। আচ্ছা, এটা হলো ট্রেড। আমি বাদবাকি যে দুটো বিষয় আছে এর পরের অংশে এসে জানবো। ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, ছোট্ট একটা বিরতি নিতে হবে আমাকে, সময়ের তো বাধা একেবারে। দর্শক, ফিরছি দেশ সাম্প্রতিকে, থাকুন সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতির অলিগুলি ও রাজনৈতিক বোঝাপড়া যে বিষয়টি, সে বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আমার অতিথিরা তো যুক্ত আছেন। আমি আবারও এম এ আজিজ আপনার কাছে যাই এবং খুব সংক্ষেপে আমি আসলে এই অংশে আপনাদের উত্তরগুলো জানতে চাই। সেটি হলো যে জবাবদিহিতার জায়গাটা, যেমনটা কামরুজ্জামান রতন বললেন, আজকে প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং সেখানে একেবারেই মানে আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় কোনো বড় নেতা, বিশেষ করে প্রধানমন্ত্রী যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় পরিদর্শনে যান বা সেখানে যান, একটা আলাদা আয়োজনের ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেখানে প্রধানমন্ত্রী নিজে বললেন যে ওই যে বালিশ কাণ্ড নিয়েও তিনি কথা বলেছেন আজকে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে জবাবদিহিতার যে জায়গাটা দলের মধ্যে কিংবা সংসদে, এই জায়গাটা তৈরি হচ্ছে কিনা, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড দেখে আপনার কি মনে হয়? দেখেন, এক ব্যক্তি দেশ চালাতে পারে না। আমাদের দেশ তো নাই। উনি 17 বছর বিলেতে ছিলেন, আমার ফ্যামিলি সহ 10 দিন বিলেতে ছিলাম। আমার যে মনোজগতে পরিবর্তন, আমি ওনার নাম দিছি বিলেতি বাংলাদেশি, অর্থাৎ বিলেতি কালচারে মানুষ। কিন্তু ওনার যে স্টাইল অত্যন্ত সিম্পল এবং বিলেতি কায়দায়, পশ্চিমা কায়দায়, এটা কিন্তু বাংলাদেশের সাথে ম্যাচ করা বড় কঠিন। এটা সময় নেবে। এখন শিক্ষার কথা বলছেন যে ব্রেন ড্রেন হওয়া, বিদেশে পাচার হয়ে যাওয়া ইত্যাদি। আমি কিন্তু লিখেছি যে এই দেশের একটা প্রতিষ্ঠান বুয়েট সহ চতুর্থ শিল্প বিপ্লব, অতি উচ্চ মানের বিজ্ঞানের জগৎ, যেখানে রোবট, আইওটি, ডেটা সায়েন্স কাজ করতেছে, একটা শিক্ষাও উপযুক্ত না। আমাদের 1.5 কোটি লোক বিদেশে থাকে। আগামী 8 থেকে 10 বছর পরে এদেরকে কেউ নেবে না যদি প্রযুক্তির পিছনের লোক তৈরি না করা হয়। অর্থাৎ এখন টেকনিক্যাল এডুকেশন না, হাইলি বৈজ্ঞানিক। এটা ধরেন রোবট অপারেশন করবে, রোবটের পেছনের লোকটা লাগবে। হয়তো বিশ্বাস হবে না আপনার, আমি লিখেছি এক সময়ে বিজ্ঞানের অগ্রগতি এমন হবে যে চুলা এবং ফ্রিজের সাথে কানেকশন থাকবে। ফ্রিজ বলবে আমার জিনিস নাই, চুলা বলবে আমার জিনিস নাই, ফ্রিজ ঠিক কল দিয়ে এনে সাপ্লাই দিবে। এবং যিনি খাদ্য খাবেন তিনি, আমি বৃষ্টির দিন হলেই খিচুড়ি খাবো, চুলা ঠিক খিচুড়ি রেডি করে। এটা অবিশ্বাস হবে আপনাকে। তো আমার বক্তব্য হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের দেশের শিক্ষা একদমই অনুপযুক্ত। আমি তো বলে দিচ্ছি, এই দেশের 10 বছর পরে এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি অবসলেট। আরেকটা হলো যে আমাদের দেশে 12 প্রকার শিক্ষা আছে, বাংলার ইংরেজি, ইংলিশ মিডিয়াম, আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসা ইত্যাদি। কোন খাতে কতগুলো লোক লাগবে ম্যান পাওয়ার, এটার কোনো হিসাব নাই। এবং এই যে শিক্ষা, সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয় সবগুলোতে, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। আপনি খেয়াল করে দেখেন, এই 12 প্রকারের চিন্তা করি আমরা। তো এই 55 বছর দেশ স্বাধীন, 55 বছরে পড়ছে, জাতি তো গঠন করতে পারিনি। জাতি তো কোনো কিছু, আগে তো দেখছি যে গেঞ্জি গায়ে দিত না, গেঞ্জি ঘাড়ের উপর রাখতো। হ্যাঁ, জুতা, স্যান্ডেল, টায়ার স্যান্ডেল পায়ে লাগাইতো না, হাতে নিয়ে। কিন্তু মানুষের মনে কিন্তু শান্তি ছিল, মানুষ এত দুর্নীতিবাদ ছিল না, মানুষের প্রতি মমত্ববোধ ছিল। আমরা আদর্শ লিপি পড়েছি, এখন সেগুলো নাই। মানুষ সৃষ্টি করার কোনো প্রসেসই নাই, মানুষগুলো সব বৈষয়িক হয়ে যাচ্ছে। ওকে আজিজ ভাই
সংকটগুলো আপনি 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 চিহ্নিত করেছেন। রতন ভাইরা আসলে কামরুজ্জামান রতনরা এবার যে বাজেট আসছে বাজেটে শিক্ষা ব্যবস্থা আমরা গত বছর ধরেই আলোচনা করছি যে শিক্ষা ব্যবস্থা একেবারে ভঙ্গুর। মানে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে দেশে যে আমরা প্রত্যাশা করি যে আমাদের দেশেও বড় বড় গবেষক, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে এবং মেধা পাচার হবে না, এই প্রত্যাশাটা যে করি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে সম্ভব নয়। আসছে বাজেটে কিংবা এর মধ্যে সরকারের উদ্যোগগুলো কি যে এবারের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ঢেলে সাজাতে চাই কিংবা একটা সমাধানে পৌঁছাতে চাই? কামরুজ্জামান রতন। আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশনের যে জিনিসগুলো এটা এক্সেপশনাল আমি মনে করি। যেমন আমরা যারা বিদেশে যাই, ধরুন আমি বাংলা ভাষার উপর আমার দখল, যেহেতু আমার মাতৃভাষা, একটু যদি আমি এডুকেশন আমার না থাকে, ইংলিশ তো একটা কমন ল্যাঙ্গুয়েজ, পাশাপাশি যতগুলো চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা এবং ফ্রেঞ্চ, মানে যতগুলো ভাষা আমাদের খুবই দরকার, এগুলো শিক্ষার ব্যাপারে বলছে ওইখান থেকে যদি আমি শিক্ষক নিয়োগ করি এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো যারা বাংলাদেশে ওইখানে চাকরি করে বা শিক্ষকতা করে ওই ল্যাঙ্গুয়েজের উপর যারা দখল নিয়ে আসছে তাদেরকে দিয়ে এখানে একটা ইনস্টিটিউশন গড়ে তাদেরকে শিক্ষিত করে তোলা। একটা ভাষার উপর যদি 10,000 আমরা ছাত্র বা শিক্ষক তৈরি করি, এরকম কিন্তু পার্টিকুলার কিন্তু প্রতিটা ভাষার উপর ওটা একটা মনোযোগী একটা কিন্তু ভিশনারি কথা বলেছেন। দেখেন আজকে আমাদের শিক্ষা নিয়ে যেহেতু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, দুইটা অনুষ্ঠান করেছেন, একটা কর্মশালা আর একটা সাধারণ ছাত্রছাত্রীদের অভিমত সশরীরে প্রশ্নের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। উত্তর দিতে গিয়ে উনি অকপটে স্বীকার করেছেন যে এইটা তো এই ব্যাপারে আমি কিন্তু ভালো বলতে পারবো না, সঠিক তথ্যটা বা সঠিক এক্সপ্লেনেশনটা আমার কাছে নেই। সাথে সাথে ওইখানে আমাদের শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন ভাইকে, তারপর মাহাথির বা মানে মাহাথির প্লাস ওনার যে আরো প্রতিটা ডিপার্টমেন্টে ওনার কিন্তু কিছু এক্সপার্টিজ উনি নিয়োগ করেছেন। হ্যাঁ উপদেষ্টা না, তারপর উপদেষ্টা তো ধরেন দিলে তাকে একটা পদ দিতে হয়। আমি যতটুকু আমি ওনার যে কর্মকাণ্ডের মধ্যে আমি যতটুকু খেয়াল রাখি, প্রতিটা জায়গায় 3জন 5জন করে যারা আসলে দেশে বিদেশে বিভিন্ন ওনাদেরকে এঙ্গেজ করে রেখেছে। এখানে কিন্তু সবসময় উনি ফোকাসে আনেন না। তার মানে কি উনি দেশটাকে শিক্ষাকে প্রতিটা সেক্টরে কিন্তু উনি কিন্তু মানুষ যতই আমরা সমালোচনা করি, অনেকে কেন সমালোচনা করে জানেন, তার একটা আমরা দেশ চালাতে পারবে না, দেশে আসবে না কি না কথাগুলো আমরা বলেছি। এখন দেখেন প্রতিদিনের কর্মসূচি উনি যেভাবে পালন করছে এবং কিচ্ছতা সাধন থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায় সময়ের যে জ্ঞান থাকা দরকার, পাঞ্চুয়ালিটির। সবাই জানেন আমরা যারা সংসদে বা এখন যেহেতু মন্ত্রী পরিষদ তারা কাহিল হয়েছে, কি হয়েছে, আরে প্রধানমন্ত্রী এটা করলে আমি কেমন ঘরে বসে থাকবো। এই যে সবাইকে অ্যাটেনশন গ্রো করে এবং সবাইকে কর্মব্যস্ত রাখা, এটা কিন্তু ইটস মানে ওয়ান কাইন্ড অফ প্ল্যানিং এবং এটা কিন্তু একটা ভিশনারি। বলতে পারি কি আমরা যে আপনাদেরকে দৌড়ের উপর রাখছে প্রধানমন্ত্রী, শুধু দৌড়েন না ঘুম হারাম করে দিচ্ছে। যারা দায়িত্ব পাইছে তারা কিন্তু ওইটাই করছে। আপনি দেখেন 3 মাস তো যথেষ্ট না। আপনি দেখেন কোন ধ্বংসস্তূপের উপর উনি দায়িত্বটা নিলেন, সেটা অর্থনৈতিক বলেন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত। আমরা পার্লামেন্টে যখন ছিলাম, আজিজ ভাই 300 জন মনে করেন বক্তব্য দিয়েছে বা 299 জন, 300 জনই স্বাস্থ্য খাতের ব্যাপারে। হসপিটাল আছে, ডাক্তার নেই, ডাক্তার আছে, মেশিন নেই, এবং একটাই কমন, রেফার টু ঢাকা। মানে এটা একটা কমন আমাদের সংসদে সমস্ত ডাক্তারগুলো যে লোকালি কোন দায়িত্ব নিচ্ছেন না, যে কোনো ব্যর্থতার কারণে রেফার টু ঢাকা। মানে ওইটা আমার কাছে রুগীটা গেল, পরবর্তীতে এটা নিয়ে ঝামেলা হলে আমি তো এটা মামলায় জড়াই যেতে পারি। তো এইটা হলো স্বাস্থ্য খাতের অবস্থা। তো দেখেন ওভারনাইট আপনি এত বড় জঞ্জাল 17 বছরের আপা, সত্যি আমি ধরেন আমার মুন্সিগঞ্জের আমার 7 দিন পর আমি স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুই না, আমার পরিবেশ, আমার এখানে নার্স নাই, তারপর হলো ইমার্জেন্সিতে আমার কোনো কিছুই নেই। ওইটার পরিবেশের জন্য আমার বাথরুমে গিয়ে আমাকে প্রতিদিন এটাকে আপনার ক্লিনার নেই। সেটাই মানে আসলে বাস্তব অবস্থা আপনার দেশ চালাইতে আসলে খুব কঠিন। অবশ্যই একটা প্রত্যেক মানে সব সময় একটা চ্যালেঞ্জের মধ্যে সরকারকে থাকতে হচ্ছে এবং তারা নিজেরাই স্বীকার করছেন যে ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে হচ্ছে। আমি ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার বিরতির পর এসে আপনার কাছে এই মেধা পাচারের যে বিষয়টি রয়েছে সে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে সঠিক পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি না হলে মেধা তো পাচার হবেই, এমনটাই তো। আপনার কাছে প্রশ্নটি থাকবে একটা ছোট বিরতির পরে এসে আপনাকে করতে হচ্ছে প্রশ্নটি। দর্শক, দেশ সাম্প্রতিক আরেকটা বিরতি নিয়ে ফিরছে, এখনই সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল। স্কয়ারবার সোনিয়া হক আপনাদের সাথে আছে। রাজনীতির অলিগুলি ও রাজনৈতিক বোঝাপড়া নিয়ে কথা বলছিলাম এবং এক পর্যায়ে আমরা আসলে মেধা পাচার হওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যটি নিয়ে আমরা আটকে গেছিলাম। ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার
আপনার কাছে জানতে চাই সেটি হলো যে যদি সত্যিকার অর্থে ঠিকমতো আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে না পারি, এই যে মেধা পাচার হওয়ার অভিযোগ বহুদিন ধরে আমরা শুনে আসছি, সেটি আসলে দূর করা সম্ভব হবে কিনা? একটা প্রথমে আমি বলে নেই যে সত্যি কথা বলতে কি যে প্রধানমন্ত্রী কাজ করতেছে, একদল লোক প্রশংসা করতেছে, একদল লোক যথারীতি ক্রিটিসাইজ করছে, কিন্তু কথা হলো কি এই জিনিসগুলা প্রথমে চিন্তা করতে হবে যে প্রশংসার দাবি যেটা রাখে সেখানে প্রশংসা করতে হবে, আর যেখানে ক্রিটিসাইজ করা দরকার সেখানে ক্রিটিসাইজও করতে হবে, তা নাহলে কিন্তু মনে করেন যে জিনিসটা ঠিকমতো আগাবে না। এবং উনি কিন্তু সেটা এনকারেজও করেন। আজ মানে এই 2.5 মাস বয়সের সরকারে ওনার যে অ্যাক্টিভিটি সেটা আসলে প্রশংসার দাবি রাখে, এটা তার প্রচণ্ড সমালোচক স্বীকার করবে। এবং যেহেতু বিগত দিনের প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট করে ফেলা হয়েছে, বিভিন্ন সেক্টর নষ্ট করে, শিক্ষা খাত তো যা তা অবস্থা, এবং শিক্ষার মানের অবস্থাও খারাপ। এই শিক্ষা মান নিয়ে, এই অবস্থা নিয়ে বহির্বিশ্বে আন্তর্জাতিকভাবে আমরা প্রতিযোগিতায় টিকতে পারবো কিনা এটা বিরাট কোশ্চেনের দাবি রাখে। কিন্তু প্রত্যেকটা সেক্টরে যে আমাদের একটা পরিবর্তন দরকার, এইটা কিন্তু প্রধানমন্ত্রী খুব ভালোভাবে অনুধাবন করেছেন এবং উনি সব ক্ষেত্রে এটাকে চেষ্টা করেছে অ্যাড্রেস করার জন্য, এই জন্য উনি প্রশংসার দাবি রাখেন। কিন্তু প্রপার মানুষের কাছে দিচ্ছে কিনা এটা ওনাকে কিন্তু মনিটর করতে হবে। কাউকে 1 বছরের জন্য দেওয়ার পরে মনিটর করে তারপরে এক্সটেনশন করতে হবে, এটা কিন্তু করতে হবে। আমি দিলাম তোমার হাতে, কিন্তু তুমি ফেল করো পাস করো তুমিই চালাবা, সেটা কিন্তু না। কারণ মানুষ কিন্তু আছে। আর শিক্ষার যেই ব্রেন ড্রেনের কথা যেটা বললেন সেটা দেখেন, আমরা দেখি ইউএসএর দিকে, ইউএসএতে প্রতি বছর 3 লক্ষ ইঞ্জিনিয়ার হয়, আপনি তাদের শর্ট পড়তেছে ইঞ্জিনিয়ার। ইরান একমাত্র এত ছোট একটা কান্ট্রি উঠছে, তা সেখানে আমরা দেখলাম যে 2.5 লক্ষ ইঞ্জিনিয়ার হয়। ওদের মহিলারা 60% ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্রযুক্তিগত সেক্টরে কাজ করতেছে। কিন্তু আমরা কিন্তু প্রযুক্তির থেকে বেরিয়ে যাচ্ছি, প্রযুক্তির দিকে আমাদের কোনো নজরই নেই। আমি নিজে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখন আমাদের ইউনিভার্সিটির 90% ছেলে আমেরিকা, ইউএস, অন্যান্য দেশে চলে যায়, কারণ এখানে তো সে মূল্যায়িত হয় না, তার সুযোগ নাই। হ্যাঁ, ম্যাক্সিমাম কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করতেছে, টিচিং করতেছে, এটা অবশ্য ভালো, কিন্তু সেই সেক্টরগুলো নাই এখানে। যদি আমরা সেই দিকে না যেতে পারি, আমরা প্রযুক্তি লাইনে না যেতে পারি, আমরা যে সেই দর্জিগিরি, ওই সেই গার্মেন্টস বানায় চলতে থাকি, তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। শুধু কি প্রযুক্তি, রিসার্চ আছে কোন জায়গায়? রিসার্চ তো নেক্সট স্টেপ, উই হ্যাভ টু হ্যাভ সাম এক্সেস মানি, দেন উই ক্যান ডু রিসার্চ। যেমন আমরা অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, আমি নতুন করে অ্যান্ড্রয়েড বানাবো না, এটা অলরেডি দেয়ার, উই হ্যাভ টু কপি দিস। আর যেই জিনিসটা বলতেছেন কিভাবে কি করা যায় সমাধান, সেটা তো অন্যান্য উন্নত দেশগুলো কি করে সেটা ফলো করলেই হয়। আমরা নতুন করে কিছু আবিষ্কার করার কিছু নাই, কিন্তু এই ফলো করার পিছনে মনিটরিং এবং দুর্নীতি মুক্ত হতে হবে, এবং ঠিকভাবে প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে কিনা, কাজ করা হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। আমরা শুধু নতুন করে বানানোর কিছু নাই, নতুন করে পণ্ডিত হওয়ার কিছু নেই। অলরেডি সিঁড়ি দেওয়া আছে, এই সিঁড়িতে হাঁটলে আমরা উন্নতির শিখরে যেতে পারবো। এটা এমন না যে নতুন করে আমরা সিঁড়ি বানায় উন্নতি করতে হবে, সব অ্যাড্রেস করা আছে। সমস্যাগুলো কি, এখন কোন দিকে যাচ্ছে? আপনি চায়নার দিকে দেখেন, আমরা এত ল্যাঙ্গুয়েজ, এত ব্যারিয়ার। আমাদের দেশে তো সবাই 2-1টা ইংলিশ বুঝে, ওরা তো কিছুই বুঝে না। আপনি দেখেন এখন রেটিংয়ে সেই অক্সফোর্ড, ক্যামব্রিজে ছাড়া তাদের প্রথম 1-2টা ইউনিভার্সিটি 1-2 হয়ে গেছে, বিকজ অফ দ্য রিসার্চ। আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড বলে যেখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যদি আমার পড়ার সুযোগ হয় নাই, হ্যাঁ, ইঞ্জিনিয়ার হয়ে আবার ওখানে পড়বেন, ওটা ইচ্ছা ছিল, পড়ছিলাম 2.5 মাস। আচ্ছা, তো এখানে কিন্তু রিসার্চ করার সুযোগ নাই। পুরা আপনি দেখেন 17টা বছর আমরা কি দেখেছি এখানে, পলিটিক্যালি তাতে টিচার নিয়োগ করা হতো, তাহলে কিভাবে কি হবে? ফার্স্ট সেকেন্ডটা চলে যেত, ফার্স্ট সেকেন্ড চলে যাওয়ার পরে থার্ড চলে যাওয়ার পরে দেখা গেছে 30তম লোক টিচার বানানো হয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, আপনিও বেশ কিছু সংকট আইডেন্টিফাই করেছেন। আমি কি এক লাইন, কামরুজ্জামান রতন এমপি, আপনি কি কিছু যুক্ত করতে চান এই বক্তব্যের সাথে? আমি পজিটিভ দিয়ে একটা নেগেটিভ কথা বলি। হ্যাঁ, সেটা হলো, আচ্ছা আগে নেগেটিভটা বলি ভাই। একটা আমাদের যে রেমিটেন্স, এই গার্মেন্ট শিল্পকে যদি আপনার দর্জি বলেন, কেমন এমন একটা না, আমি এটা ঠিক সেটা মিন করি না। আমি যে লোকটাকে 20 বছর কাজ করবে একটা লোক, সে যত পরিমাণ ফরেন কারেন্সি আর্ন করে, আমি যদি টেকনিক্যালি শিখাইতে পারতাম, তাহলে তো তার চেয়ে এই গার্মেন্টস এর উপর তো আমার দেশটা তো দ্বিতীয়, আমি বেঁচে আছি। সুতরাং তাদেরকে আরো
ভালো কোনো শব্দ এটা- দিয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে না। যাই হোক, আমরা ওরা আমার জানেন লোক, ওরা ফরেন যাই হোক, দর্জি বলে এখানে যদি আজকে যদি এখানে গার্মেন্ট শিল্পে কোনো লোক থাকতো, রীতিমতো ঝগড়া হতো। অন্তপক্ষে তাদের পক্ষে বলে না এই শব্দটা আমরা এইভাবে মানুষকে আমরা না বলি যে পেশায় আছে তাকে সম্মান দিয়ে আমরা তাকে আরো উৎসাহিত করব। আচ্ছা, এই চাইনিজদের ব্যাপারে এবার আমরা তো ট্যুরে যেটা দেখলাম, বিশ্বাস করুন ওরা এমন কর্মঠ এবং জাতিসত্তাটা এমন ভাবে ওরা নিজেদের অন্তরে মানে নিজেদেরকে এত দৃঢ়তার মধ্যে নিয়ে আসছে। ওরা কিন্তু চাইনিজ ভাষা মানে ওরা ল্যাঙ্গুয়েজ, ওরা ইংলিশ জানে, কিন্তু জানেন ইচ্ছে করে বলে না। তোর কথা হলো যে তুই এই দেশে আসছস, ইংলিশ টিংলিশ আমরা শুনতে চাই না। তুই আসছস এই দেশকে যদি ভালোবাসতে বা ট্রিট করতে হয়, তুই চাইনিজ ভাষা শিখে আমার সাথে করসপন্ডেন্ট কর। আমরা তো এরকম ফোর্স করতে পারি না রতন ভাই, আমরা ফোর্স করতে পারবো না। আমরা তো বাংলা শিখে আসার মতো তো আমরা তো সেই না। আজকে দেখো আপনার এই কথা ইন্টারেস্টিং বলি। আজকে এক প্রসঙ্গে একজন আমাদের আলোচক বলছে, যারা তারেক রহমান প্রধানমন্ত্রীকে যখন বলল যে আমরা যে ভাষাগুলো শিখবো তো বিদেশিদেরকেও আমার বাংলা ভাষা শিখাতে হবে, কারণ না আমাদের দেশটা এখন আমরা ওই পর্যায়ে ওই গুরুত্বের মধ্যে আমরা যাই না। অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন এমপি। এম এ আজিজ, এক বাক্যে কিছু যুক্ত করতে চাইবেন এই আলোচনার? সময় একেবারে শেষ হয়ে গেছে। এক বাক্যেই বলি, হ্যাঁ, শিক্ষা ধরেন এক হলো যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা অর্গানাইজ করতে হবে, এবং আমাদের যে ব্রেন ড্রেন হচ্ছে অর্থাৎ মেধা পাচার হচ্ছে, কারণ এই দেশের শিক্ষা ব্যবস্থা ওয়ার্ল্ড লেভেলের নাই। দুই, সে পড়াশোনা এই দেশে করলো, করার পরে তার উপযুক্ত আপনার চাকরি অর্থাৎ কর্মসংস্থান নাই। দ্বিতীয়ত তার নিরাপত্তা অভাব। এই সমাজে কিন্তু মানুষের নিরাপত্তার যথেষ্ট অভাব, নিরাপত্তা নাই। অর্থাৎ একজন বাপ কেন বিদেশে ঢাকায় দেয়, তুই যা অন্তত নিরাপদে থাক। দ্বিতীয়টা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছাত্র শিক্ষক সবাই রাজনীতি করে, শিক্ষার পরিবেশও শিক্ষা প্রতিষ্ঠানে নেই। এতগুলো জিনিস আপনারা যদি সংশোধন না করেন তাহলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা ঠিক হবে না, যেতেই থাকবে। খালি শুধুমাত্র পড়াশোনার জন্য মেধা সম্পন্ন ছাত্ররা চলে যায় তা না, বাবাও পাঠায় দেন তার নিরাপত্তার জন্য এবং বড় কর্মসংস্থানের জন্য। আরো কিছু বলবো না, আর কিছু বলার সময় নাই। আবারও নিশ্চয়ই আরেকদিন শুনবো। এম এ আজিজ অসংখ্য ধন্যবাদ, কামরুজ্জামান রতন এমপি ধন্যবাদ, ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, তিনজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, এই ছিল আজকের RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।